নমস্কার প্রিয় দর্শক, বিশ্লেষণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় দর্শক, আমরা আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমরা যে রাজনীতি চলছে 2026কে কেন্দ্র করে উধারবন্দে, সে নিয়ে আমরা আপনাদের আপডেট দিতে থাকব এবং বাজারের যে হালচাল রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো যাই হোক, আমার সঙ্গে আছেন শিবাজিদা। আমরা আলোচনা শুরু করার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যে উধারবন্দে প্রথম যদি আমরা শাসক দলের কথা ধরি, তাহলে আপাতত সেই নীলাভ মৃদুল মজুমদার, সুরেন্দ্র প্রসাদ সিংহ, মিঠুন নাথ এবং শ্যামাপদ রায়, তাদের তো সক্রিয়তা রয়েছে ময়দানে, সেটা আপনারা সবাই জানেন। তো প্রিয় দর্শক, আজকে একটা মজার বিষয় আপনাদের সামনে, চাঞ্চল্যকর একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, যে শাসক দলে আরো দুজন যুক্ত হয়েছেন। আমরা আগেই বলেছিলাম যে সংখ্যা হয়তো 17, 18, 19, 20, 22 পর্যন্ত হতে পারে। তো সেই জায়গাতে সেই যে পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে আরো দুজনের নাম, গুরুত্বপূর্ণ দুজনের নাম যুক্ত হয়েছে তালিকায়। তাদের সেই সম্পর্কে আপনাদের আমরা বলছি, এবং সে সঙ্গে আমরা শাসক দলের যে হালচাল, বিরোধী দলের যে হালচাল আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে বর্তমানে যে নতুন নাম এসেছে তারা হচ্ছেন, একজন হচ্ছেন নবারুণ চক্রবর্তী। তিনি বিধায়ক মিহির কান্তি সোমের ঘনিষ্ঠ। আপনারা সবাই জানেন জাগো উধারবন, জাগো নামে যে আন্দোলন হয়েছিল সেটাতে নবারুণ চক্রবর্তী এবং মিহির কান্তি সোম এই দুজন মিলেই আন্দোলন শুরু করেছিলেন। পরবর্তীতে মিহির কান্তি সোম জনপ্রতিনিধি হয়েছেন এবং নবারুণ চক্রবর্তী তিনি বিজেপি দলের মন্ডল প্রেসিডেন্ট ছিলেন এবং দলের অন্যান্য সাংগঠনিক কাজে বর্তমানে যুক্ত রয়েছেন। এবং আরেকজন রয়েছেন রংপুর মন্ডলের সভাপতি পুলক দেব, তার নামও যুক্ত হয়েছে। তো আমরা আগেই বলেছি যে বর্তমানে মাঠ চষে বেড়াচ্ছেন নীলাভ মৃদুল মজুমদার। আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যে ভালো সাড়া পাচ্ছেন এবং উধারবন বিধানসভা যে এলাকা রয়েছে সেটার প্রায় পুরোপুরি একদম সবগুলো জায়গাতেই তিনি যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তার ভালো জনসংযোগ গড়ে উঠছে। এবং সুরেন্দ্রবাবুও কাজ করছেন যথাশক্তি, এবং মিঠুন নাথ তিনি তার নির্দিষ্ট ছন্দে কাজ করছেন। জনগণের বিভিন্ন সমস্যার সমাধানেও তিনি সক্রিয় ভূমিকা নিচ্ছেন বলে জানা যায়। এবং সামাজিক মাধ্যমে বিশেষ করে মিঠুনবাবু অত্যন্ত সক্রিয়। তিনি নিজের যে কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরছেন। আর শ্যামাপদ বাবু তার নিজস্ব ছন্দে, যেহেতু প্রবীণ নেতা, তিনি তার নিজস্ব ছন্দে কাজ করে চলেছেন। আর সে সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের নবারুণ চক্রবর্তী এবং পুলক রায়। তো সে নিয়ে পুলক দেব। তো এই পরবর্তীতে নবারুণ এবং পুলক আসার পর সেটা একটা উৎসাহব্যঞ্জক একটা মোড় নিয়েছে। আগামীতে হয়তো আমরা দেখতে পাবো। তো শিবাজিদাকে বলছি যে পুলক দেবের সেই ব্যাকগ্রাউন্ডটা যদি একটু জানিয়ে দাও দর্শক। একেবারে ঠিক বলেছো শিবাশিস। একটা নতুন একটা যে পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছে গেরুয়া দলের মধ্যে, বিশেষ করে বিধায়ক মিহির কান্তি সোমের অত্যন্ত দক্ষিণ হস্ত বলে পরিচিত নবারুণ চক্রবর্তী এবং পুলক দেব, এই দুজনের নাম এখন খুব বেশি চর্চায়। অন্যরা তো আছেনই, বিশেষ করে নীলাভ মৃদুল মজুমদার, শ্যামাপদ রায় সহ অন্যান্যরা, তারা তো আছেনই, কিন্তু এই দুজনের নাম খুব বেশি চর্চায় রয়েছে। পুলক দেবের যে অনুগামীরা, পুলক দেব রংপুর মালগ্রাম মন্ডল বিজেপির তিনি সভাপতি বর্তমানে। তার নামটা তার অনুগামীরাই খুব বিশেষ করে বলছেন, এবং আমাদের কাছে যা খবর আছে
আমরা কিন্তু দর্শকদের একটা কথা জানিয়ে দিতে চাই যে আমরা যেগুলো উপস্থাপন করছি বা বলছি সেটা কোনোটাই আমাদের নিজস্ব কোনো অভিমত না। আমাদের কাছে যা খবর আসে আমরা সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তো এখন তো আমরা তুলে ধরছি এবং দর্শকরাও জানে যে বর্তমানে সামাজিক মাধ্যমে যে যার মতো করে নিজেকে উপস্থাপন করছেন, কিন্তু নবারুণ বাবু এবং পুলক দেব সেভাবে আত্মপ্রকাশ করেননি, কিন্তু শোনা যাচ্ছে তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তারা ময়দানে নেমেছেন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ময়দানে নেমেছেন, সেটা এরকমই যে তারা যেহেতু সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা আছেন, তার জন্য হয়তো তারা প্রকাশ্যে আসছেন না, কিন্তু তাদের কাজগুলো খুব গোপনে চলছে। আচ্ছা, খুব গোপনে চলছে, সেটা আমাদের কাছে খবর আছে। এবং আমাদের কাছে এও খবর আছে যে এই দুজনই সংগঠনের কাজ তো করছেনই, তাদের অনুগামীরা সকাল থেকে রাত পর্যন্ত এই প্রার্থিত্ব যে দাবিদার, তারা মানে প্রার্থী হতে পারেন বা প্রার্থী হওয়ার জন্য দৌড় সমর্থন আদায়ের জন্য তার অনুগামীরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে চলেছেন, সে খবর আমাদের কাছে আছে। তো আমরা যতটুকু জেনেছি, পুলক দেব আমাদের কাছে যা খবর আছে, পুলক দেব হচ্ছেন রংপুরের বিজেপির প্রতিষ্ঠাতা প্রয়াত নিহার রঞ্জন দেবের পুত্র, কনিষ্ঠ পুত্র। এই যে পরিবার, এই পরিবার মূলতই রংপুরের বিজেপির মানে সৃষ্টি ওই পরিবার থেকে হয়েছিল। একটা কেন্দ্র ছিল। হ্যাঁ, একটা কেন্দ্র ছিল। এখানে কবীন্দ্র পুরকায়স্থ প্রয়াত দ্বারিকা প্রসাদ যাদব থেকে এমন কোন প্রবীণ নেতা নেই তাদের বাড়িতে গিয়ে সংগঠনের কাজ করেন। এবং এখান থেকে যখন কংগ্রেসের একটা দাপট ছিল, দপদপানি ছিল রংপুর এলাকায়, তখন কিন্তু প্রয়াত নিহার রঞ্জন দেব এখানে রংপুরে বিজেপি সংগঠনের সৃষ্টি করেছিলেন, সেটা সবাই জানেন। এবং তার পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র মুন্না দেব, তিনিও যুব মোর্চা বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি ব্যবসায় জড়িত হয়ে পড়েন এবং মুন্না দেবের ছোট ভাই পুলক দেব, তিনি পুরোপুরি রাজনীতিতে ঢুকে পড়েন। 1996 ইংরেজিতে তিনি বিজেপির সদস্য পদ গ্রহণ করেছেন এবং এরপর থেকে তিনি বিভিন্ন দায়িত্ব তিনি পালন করে চলেছেন। রংপুর 5 নম্বর ওয়ার্ড কমিটির তিনি সভাপতি ছিলেন 13 সাল থেকে 16 সাল পর্যন্ত। এর আগে 2008 সালে তিনি শিলচর টাউন মন্ডল যুব মোর্চার সহসভাপতি ছিলেন। এরপর 2013 থেকে 2016 সাল পর্যন্ত রংপুর 5 নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন পুলক দেব। 2017 সালে তিনি রংপুর মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন। 2018 সালে জেলা বিজেপির সম্পাদক হিসেবে তিনি নিযুক্তি পান। এরপর তিনি এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন এবং 2024 সাল পর্যন্ত তিনি যে সময় কৌশিক রায় সভাপতি ছিলেন, বিমলেন্দু রায় সভাপতি ছিলেন, জেলা সভাপতি ছিলেন, তাদের নেতৃত্বে তিনি জেলা সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন 2024 সাল পর্যন্ত। এর পরবর্তীতে যে সময় ডিলিমিটেশন হলো, রংপুর মন্ডলের এরিয়া অনেক বড় হয়ে গেল, শহরের বিভিন্ন এলাকা জুড়ে দেওয়া হলো। সেই বৃহত্তর রংপুর মালুগ্রাম মন্ডল বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন এই পুলক দেব এবং আজ তিনি সেই দায়িত্ব তিনি পালন করে চলেছেন। এছাড়াও তার সামাজিক কাজে তিনি বিভিন্ন সময় জড়িত ছিলেন। রংপুর ওয়াটার সাপ্লাই স্যানিটেশন কমিটির তিনি তিনবার সভাপতি ছিলেন। তার সময়কালে রংপুরে একাধিক জল প্রকল্প গড়ে উঠেছে। বেশ পরিচিত নাম। ফলে তার যে এই এলাকায় একটা গণভিত্তি আছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি কিন্তু প্রকাশ্যে কোনো
এ ব্যাপারে কিছু বলতে রাজি না। না, তবে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তার অনুগামীদের পক্ষ থেকে আমরা আমি ব্যক্তিগতভাবে গতকাল দুবারই উনাকে ফোন করেছিলাম, ফোন এনগেজ, ফলে তার প্রতিক্রিয়া আমরা জানা যায়নি, কিন্তু তার অনুগামীরা আমরা যতটুকু জানি বৃহত্তর রংপুর এলাকা, মালুগ্রাম, ইটখোলা, রানীগঞ্জ এইসব এলাকায় তার অনুগামীরা কাজ করে চলেছেন এবং তার অনুগামীরা বলছেন যে আমরা এবার পুলক দেবকে বিজেপির প্রার্থী হিসাবে দেখতে চাই। আচ্ছা, এখানে নবারুণ চক্রবর্তীর কথা বলছি। নবারুণ তো দীর্ঘদিন থেকে বিজেপির সঙ্গে যুক্ত এবং আমরা সবাই জানি যে আমাদের মিহিরকান্তি সোম বিধায়ক রয়েছেন, তার ডাক নাম হচ্ছে ভানু নবারুণ, এরকম একটা কম্বিনেশন নিয়ে বেশ চর্চা ছিল একটা সময়। আমি আগেই বলেছিলাম জাগো উধার বন্ধ আন্দোলন যেটা হয়েছিল, সেটা যদিও বিজেপির আন্দোলন ছিল না, কিন্তু এটা গণ আন্দোলন ছিল, অস্বীকার করা যাবে না। এবং পরবর্তীতে নবারুণ বাবু সেই বিজেপির মন্ডল প্রেসিডেন্ট হিসেবে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন এবং বর্তমানে তিনি হয়তো কাশীপুর মন্ডলের প্রভারী হিসেবে দায়িত্ব পালন করছেন যতটুকু আমরা জানি। এবং সে সঙ্গে দলীয় যে বিভিন্ন যে কাজকর্ম থাকে, সাংগঠনিক কাজকর্ম, সেগুলোতে তিনি ওতপ্রোতভাবে জড়িত আছেন। তো যাই হোক, আমরা এই পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা বাস্তব, যে এখানে নবারুণ চক্রবর্তী এবং পুলক দেব একটা নতুন প্রার্থিত্ব প্রত্যাশী হিসেবে ময়দানে অবতীর্ণ হয়েছেন। একেবারে ঠিক বলেছো শিবাশিস। একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে এই দুজনই হচ্ছেন বিধায়ক মিহিরকান্তি সোমের অত্যন্ত ঘনিষ্ঠ। আর শুধু ঘনিষ্ঠ বললেই ভুল হবে, এই দুজন এক সময় বিধায়ক মিহিরকান্তি সোমের একজন ছিলেন ডান হাত, একজন ছিলেন বাঁ হাত। বিধায়ক মিহিরকান্তি সোম কোনো এক সময়ে রংপুর এলাকায় কোনো কাজ করতে হলে তিনি পুলক দেবকে না ছাড়া কোনো কাজ করতেন না। এবং উধারবন্দ এলাকায় দেখা গেছে যে বিধায়ক মিহিরকান্তি সোম কোনো কাজ করতে হলে নবারুণ চক্রবর্তী ছাড়া করেননি। এবং তারা দুজনই বিধায়ক মিহিরকান্তি সোমের মানে খুব কাছাকাছি থেকে দলের কাজ করে গেছেন। সবাই বলেছেন তারা অত্যন্ত বিধায়কের ঘনিষ্ঠ তারা, এবং আজও তারা বিধায়কের ঘনিষ্ঠ হিসাবেই হয়তো বা আছেন, কিন্তু যেহেতু দলে আছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে দুজনের উপর ভরসা করে বিধায়ক মিহিরকান্তি সোম বিভিন্ন সময়ে নির্বাচনে কাজ করেছেন এবং সেই সময় এই পুলক নবারুণরা নাওয়া খাওয়া ছেড়ে বিধায়কের জন্য কাজ করেছেন, তারাই এবার যদিও তারা মুখে কিছু বলছে না, তাদের অনুগামীরাই বলছেন। আর অনুগামীরা যখন বলছেন তাহলে নিশ্চয়ই তারা প্রার্থিত্বের দাবিদার। এবং দেখা যাচ্ছে যে এখন বিধায়কের যারা ডান হাত আর বাম হাত তারাই এবার প্রার্থিত্বের দাবিদার। তো এখানে একটা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে বিধায়ক মিহিরকান্তি সোমের যে টিকিট প্রাপ্তি, আমরা আগে বলেছিলাম যে আগামীতে শোনা মানে হয়তো আমরা জানতে পারবো যে তিনি টিকিট পাবেন না, এবং এটাও শোনা যাচ্ছিল আলটিমেটলি তিনি টিকিট পাবেন। দুটো সমীকরণ কাজ করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে, আমি আগেই বলেছিলাম নীলাভ মৃদুল মজুমদারের কথা, তিনি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণভাবে কাজ করেন, চোখে পড়ার মতন কাজ ময়দানে জনসংযোগ চলছে সকাল থেকে রাত পর্যন্ত। আগে আমরা বলেছিলাম যে রাজনীতিতে জনপ্রতিনিধিত্ব করতে গেলে যেসব প্যারামিটারের দরকার হয়, যেসব ক্রাইটেরিয়া থাকতে হয়, সেগুলো সবই রয়েছে। সেটা একটা বড় তাৎপর্যপূর্ণ। এছাড়া মৃদুল মজুমদার কিন্তু 30 বছরের রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। মৃদুল মজুমদার, এবং এটা দেখতে পাচ্ছি যে যেহেতু মৃদুল বাবু ময়দানে রয়েছেন, সুরেন্দ্র রয়েছেন, মিঠুন নাথ রয়েছেন, শ্যামাপদ রয়েছেন, সবাই নিজস্ব ছন্দে কাজ। এছাড়াও রয়েছেন হেমাঙ্গ শেখর দাস, বাসুদেব শর্মা রয়েছেন, প্রসেনজিৎ ভট্টাচার্য আছেন। তো না সেসব থাকার পর আমরা এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের বিশ্লেষণে, যে দেখা যাচ্ছে যে সামহাও মিহিরকান্তি সোমের যে আগামী প্রার্থিত্ব সেটা প্রশ্নচিহ্নের মুখে, এটা আমরা বলবো। বা আমরা এটাও বলতে পারি যে
তার যে ঘনিষ্ঠরা এবার নেমে যাওয়া ঘনিষ্ঠরা প্রার্থী প্রত্যাশী হওয়ায় খুব স্বাভাবিকভাবে আমি আবারও বলছি যে পুলক দেব এবং নবারুণ চক্রবর্তী দুজনই কিন্তু ছিলেন বিধায়ক মিহিরকান্তি পিলার। এই দুজনের নাম প্রকাশ্যে আসার পর মিহিরকান্তি সোম কিন্তু কিছুটা চাপে পড়ার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে। আমরা বিজেপির কথা বললাম, একটু কংগ্রেসে চলে যাই। কংগ্রেসে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি একটা কর্মী সভা হয়েছে উত্তরবঙ্গে, সেটাতে বিজয় উপাধ্যায়, তিনি প্রভারী কেন্দ্রীয় বিকাশ উপাধ্যায় তো বিকাশ উপাধ্যায় তিনি একটা এখানে হাওয়া তুলে গেছেন, আমরা দেখতে পেয়েছি। এখানে প্রায় মিটিং হয় কংগ্রেসের, কিন্তু একটা জিনিস কংগ্রেসের লক্ষ্য করা যাচ্ছে যে প্রার্থী কে হবেন বা আগামীতে কোন সমীকরণে প্রার্থিত্ব কংগ্রেসের প্রার্থিত্ব দেওয়া হবে, সেটা থেকে বড় বিষয় হচ্ছে উধারবন্দের সংখ্যাগুরু সম্প্রদায়ের অংশগ্রহণ কিন্তু কম। এই যে একটা কারণ, আমরা আগেই বলেছিলাম যে উধারবন্দ আসনে এবার সংখ্যাগুরু মানে হিন্দু ভোটারদের একটা নির্ণায়ক ভূমিকা থাকবে। হ্যাঁ, তো সেদিকে দেখা যাচ্ছে কংগ্রেস এখনো সংখ্যালঘু যে পলিটিক্স নিয়ে ব্যস্ত, এবং সেই মিটিংয়ে আমরা দেখতে পেয়েছি যে কর্মী সভায় একটা বিশেষ সম্প্রদায়েরই অংশগ্রহণ প্রতিনিধিত্ব ছিল। তো সে বিষয়ে আগামীতে কি হতে পারে মনে করো, যে লড়াইটা বিজেপি প্রার্থী যিনি হন তার সঙ্গে কংগ্রেস প্রার্থিত্বের লড়াইটা কিভাবে সম্ভব হবে? হ্যাঁ, একেবারে ঠিক বলেছ শিবাশিস। কংগ্রেসের অবস্থাটাও কিছুটা ওই বিজেপির মতোই। আমি প্রথমেই বলতে চাইছি যে আমি মিহিরকান্তি সোমের কথা বললাম, অত্যন্ত ঘনিষ্ঠ দুজন ডান হাত বাম হাত প্রার্থিত্বের দাবিদার। কংগ্রেসের উধারবন্দের নেতা বলতে অজিত সিংকে সবাই জানেন, স্বাভাবিকভাবেই তিনি কংগ্রেসের উধারবন্দের নেতা। এবারও তিনি প্রার্থিত্বের প্রবল দাবিদার, কিন্তু কংগ্রেসেরও একই অবস্থা, বিজেপির মতোই। অজিত সিং এর ডান হাত ছিলেন সন্দীপন নন্দী, ব্লক কংগ্রেসের সভাপতি সন্দীপন নন্দী। 2021 সালে সবাই দেখেছেন যে অজিত সিং এর ছায়া সঙ্গী ছিলেন সন্দীপন নন্দী। তিনি কাজ করেছেন সকাল থেকে রাত পর্যন্ত, তিনি একসাথে দুজন মিলে কাজ করেছেন। এবার সন্দীপন নন্দী প্রার্থিত্বের দাবিদার। 2016 সালে অজিত সিং এর সঙ্গে একসঙ্গে কাজ করেছিলেন পুলক রায় এবার প্রার্থিত্বের দাবিদার। তো অজিত সিং এর এক সময়ের ডান হাত বাম হাত ছিলেন সন্দীপন নন্দী আর পুলক রায়। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সন্দীপন নন্দী তিনি জানিয়েছেন, সংবাদ মাধ্যমকেও বলেছেন তিনি প্রার্থিত্ব প্রত্যাশী হতে পারেন, এবং পুলক বাবুও জানিয়েছেন তিনিও প্রার্থিত্ব প্রত্যাশী হতে পারেন। সে সঙ্গে তাপস দাসের নাম বলেছিলাম। তাপস দাসের ব্যাপারটা আগেও বলেছিলাম ধোঁয়াশাপূর্ণ, এবং বিভিন্ন সভা সমিতিতে দেখা যায় তিনি পিছনে বসে আছেন। হ্যাঁ, তো এরকম করে তাকে আমরা প্রার্থিত্ব প্রত্যাশী হতে পারেন। দুই একটা ক্রীড়া প্রতিযোগিতায় তাকে মাঝে মধ্যে যান, কিন্তু প্রার্থিত্ব প্রত্যাশী হতে গেলে যেটা দরকার সেটা তার মধ্যে দেখা যাচ্ছে না। তো যাই হোক, আগামীতে আমাদের আলোচনায় বিশ্লেষণে আমরা বাস্তব তুলে ধরার পর এটা আমরা বলবো যে আগামীতে বিজেপি প্রার্থী কে হবেন সেটা বিজেপির নিজস্ব ব্যাপার, কে প্রার্থিত্ব পাবেন। কিন্তু কংগ্রেসকে এই যে বাস্তবের মুখে আমরা আগেই বলেছিলাম যে সংখ্যা গুরুর অংশগ্রহণটা কম থাকা, এইটা কিন্তু কংগ্রেসের জন্য একটা অশনি সংকেত। কারণ উধারবন এক কথায় বা স্পষ্টভাবে আমরা যেটা বলা যেতে পারে যে উধারবন্দে বাঙালি হিন্দু ভোট নির্ণায়ক, এবং যে দলই বাঙালি হিন্দু ভোট বেশি পাবে সেই দল জয়ী হবে। কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে হিন্দু অধ্যুষিত এলাকায় কংগ্রেসের তেমন কোনো প্রভাব নেই বললেই চলে। এমনকি ওদের কোনো সভা সমিতি হলে বা সম্মেলন হলে
হিন্দু কর্মীর সংখ্যাও খুব কম থাকে। খুব কম থাকে। তো স্বাভাবিকভাবে অজিতবাবুরা কিসের উপর ভিত্তি করে এগোচ্ছেন? কারণ একটা কথা বলতে হচ্ছে, সেদিন উদারবন্দের যে সভা হয়েছিল সেই সভায় আমিও ছিলাম, তুমিও ছিলে শিবাশিস, নিশ্চয়ই লক্ষ্য করেছো। প্রথমে জেলা সভাপতি সজল আচার্য বক্তব্য রাখতে গিয়ে তিনি কিন্তু বেশ কয়েকবার একথাটা উচ্চারণ করেছেন যে যাকেই উদারবন্দের প্রার্থী করা হবে তার জন্য সবাইকে কাজ করতে হবে। তিনি কিন্তু বেশ কয়েকবার বলেছেন। তিনি কিন্তু এভাবে বলেননি যে অজিত সিংকে প্রার্থী করা হবে এবং আপনারা সবাই কাজ করতে হবে। তিনি একথা বলেন, তিনি বলেছেন যাকেই প্রার্থী করা হবে। এই কথাটার মধ্যে কিন্তু অনেক কিন্তু লুকিয়ে আছে। আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে যে বিকাশ উপাধ্যায়, তিনি এআইসিসি সাধারণ সম্পাদক, তিনি পর্যবেক্ষক বরাক উপত্যকার দলের, তিনিও বক্তব্যের মধ্যে একাধিকবার বলেছেন যাকেই দল প্রার্থী করবে তার জন্য সবাইকে কাজ করতে হবে। এবং তিনি যে ভাষণ প্রসঙ্গে একটা খুব সুন্দর বলেছেন, ইন্টারঅ্যাক্ট করেছেন, যে আমি একতরফা ভাষণ দেব না, আপনারা যারা দর্শক আছেন বা সাধারণ সদস্য আছেন যারা বসে শুনছেন আমার কথা, তারাও রিয়েক্ট করবেন। যতই হোক রিয়েক্টের ব্যাপার, তিনি খুব সুন্দর এবং আকর্ষণীয় ভাষণ দিয়েছেন। কিন্তু সেখানে আমি আগে যেটা বলেছিলাম যে এখানে উদারবন্দের কিন্তু সংখ্যাগুরুর প্রতিনিধিত্ব কম ছিল। আবার বলছি কম ছিল। তো খুব প্রাণিত করার চেষ্টা করেছেন, কিন্তু কতটুকু প্রাণিত হতে পারবেন, কংগ্রেস নিজেদের কতটুকু প্রাণিত হতে পারবে এবং প্রাণ সঞ্চার না হলে বিজেপির সঙ্গে লড়াই করাটা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। তবে একটা কথা শিবাশিস, কংগ্রেস কিন্তু এই মুহূর্তে কিছুটা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। কারণ ওই দিনের সভায় একটা জিনিস তুমিও লক্ষ্য করেছো, আমিও লক্ষ্য করেছি, যে কংগ্রেসের যারা প্রার্থী প্রত্যাশী ছিলেন তারা হয়তো নাও আসতে পারতেন, যে এখানে ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী এই সভার উদ্যোক্তা, আমরা যাব না। কিন্তু দেখা গেছে এখানে যারাই প্রার্থী প্রত্যাশী, পুলক রায়, সন্দীপন নন্দী তো আছেনই, তাপস দাস, এরপর পল্লব সিং যাদব, অজিত সিং, সবাই এসছেন এবং মোটামুটি সবাইকেই সামনের দিকেই দেখা গেছে এবং তারা বেশ বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা সবাই ঐক্যবদ্ধ। এবং আরেকটা জিনিস কিন্তু নতুন মুখ আনার চেষ্টা করেছে। প্রথমের সারিতে কিন্তু নতুন মুখগুলোকে দেখা গেছে। এখানে নসরুল হোসেন বড়লস্কর আছেন, সন্দীপন নন্দী আছেন, তারা কিন্তু সামনের সারিতে ছিলেন। অজিত সিংহ, তাপস দাস, দিব্যজ্যোতি বড়ুয়া, তারা কিন্তু একটু পেছনে ছিলেন। তো দেখা যাচ্ছে দলের নতুন মুখ আনার একটা চেষ্টা আমরা লক্ষ্য করতে পেরেছি। এই তো আমি বললাম এই কথাটা, যে জেলা সভাপতি এবং এআইসিসি সাধারণ সম্পাদক বারবার কিন্তু বলেন, তারা কিন্তু বলেননি যে এখানে অজিত সিংকে প্রার্থী করা হবে, আপনারা সবাই কাজ করতে হবে, কথা বলেননি। তারা কিন্তু বারবার একটা কথা উচ্চারণ করেছেন বক্তব্যের মধ্যে যে যাকেই প্রার্থী করা হবে তার জন্য সবাইকে কাজ করতে হবে। এর মধ্যে কিন্তু একটা কিন্তু লুকিয়ে আছে বলে অন্তত আমি মনে করছি, জানি না তুমি কি। আরেকটা জিনিস লক্ষণীয় ছিল কিন্তু, যে সভায়, এত গুরুত্বপূর্ণ সভা, এই সভায় উদারবন্দের যিনি নেতা বা মুখ বলে পরিচিত অজিত সিংকে কিন্তু বেশি সময় সভা মঞ্চে দেখা যায়নি। না, প্রথম দিকে তিনি সামনে ছিলেন, এরপরে একটু সময় পরে দেখা গেছেন তিনি পিছনে চলে গেছেন। এই ব্যাপারটা একটা লক্ষণীয় ছিল এবং এই ব্যাপারটা নিয়ে কিছু কানাঘুষা হয়েছে। বিষয়টা কি সেটা তারাই বলতে পারবেন বা অজিত সিং নিজেই বলতে পারবেন, আমরা তো আর সেটা বলতে পারবো না। তো সব মিলিয়ে কংগ্রেসের অবস্থাটাও অনেকটাই বিজেপির মতো অবিন্যস্ত হয়ে গেছে। যাই হোক, আমরা আলোচনায় আজকে অনেকগুলো দিকে একদম বাস্তব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে আমাদের বিশ্লেষণ তৈরি করার ক্ষেত্রে যে ভিত্তি হিসেবে আমরা সামাজিক মাধ্যম, বাস্তবের যেগুলো উপস্থাপনা বিভিন্ন দিকে চলছে সেগুলো আমরা ভিত্তি করেছি, সেগুলোর উপর আমরা নির্ভর করেছি। তো যাই হোক, আগামীতে একটা চাঞ্চল্যকর বা একটা রুদ্ধশ্বাস যদি আমরা লড়াই দেখতে চাই, তাহলে দু দলেরই মধ্যে যে দলীয় যে দিক নির্দেশ থাকবে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং অবিন্যস্তভাবে কেউ দলকে হয়তো আর 2-1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, প্রার্থিত্বের ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হবে।
এবং তখন আমরা এর আগেও আমরা আপনাদের সামনে আসবো যদি আর কোনো ধরনের পরিবর্তন ঘটে। হ্যাঁ। তো আমাদের সামনে এত সময় বসে আমাদের আলোচনা শুনেছেন, সেজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি করবেন, ফেসবুকে আমাদের পেজ ফলো করবেন। ধন্যবাদ।